ব্রিজ খেলাটা কি আপনাদের কাছে খুব কঠিন বা জটিল মনে হয়? অনেকেই ভাবেন এটা শুধু অনেক দিনের অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য, কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে আছে দারুণ সব কৌশল আর পার্টনারের সাথে যোগাযোগের একটা অসাধারণ খেলা। চলুন আজকের এই আলোচনায় আমরা ব্রিজ খেলার একেবারে গভীরে ঢুকি আর এর মূল বিষয়গুলো সহজ ধাপে বুঝে নিই। বিখ্যাত লেখক ডেভিড বার্ডের এই কথাটা একবার ভাবুন তো। এর মানে কি? এর মানে হলো ব্রিজ কিন্তু মোটেও কোনো ভাগ্যের খেলা নয়। এখানে জিততে হলে আপনাকে মৌলিক বিষয়গুলোতে একদম পাকা হতে হবে, আর সেটাই আমরা আজ শিখতে চলেছি। তো ব্রিজ খেলাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের মূলত 5টা ধাপ পেরোতে হবে। প্রথমে আমরা জানব কেন একে বুদ্ধিদীপ্ত খেলা বলা হয়। তারপর শিখব হাতে তাস পাওয়ার পর সেটার মূল্যায়ন কিভাবে করতে হয়। এরপর আসবে খেলার সবচেয়ে মজার অংশ, বিডিং খেলা, এবং সবশেষে ডিফেন্সের কৌশল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ধাপ, ব্রিজকে কেন একটা মাইন্ড স্পোর্ট বা বুদ্ধিদীপ্ত খেলা বলা হয়। কারণ অন্যান্য অনেক তাসের খেলার মতো এখানে শুধু পিঠ বা ট্রিক জেতাই আসল লক্ষ্য নয়। আসল ব্যাপারটা আসলে তার চেয়েও অনেক বেশি গভীর আর কৌশলপূর্ণ। এখানে আসল খেলাটা কিন্তু ভবিষ্যৎবাণী করার, মানে খেলার শুরুর আগেই আপনাকে আর আপনার সঙ্গীকে মিলে একটা চুক্তি বা কন্ট্রাক্ট করতে হবে। এটা অনেকটা একটা চ্যালেঞ্জ নেওয়ার মতো। আপনারা সবাইকে জানিয়ে দেবেন যে ঠিক কতগুলো পিঠ জিততে পারবেন। এরপর পুরো খেলাটাই হবে সেই চ্যালেঞ্জ পূরণ করা নিয়ে। খেলার সেটআপটা একদম সহজ। একটা টেবিলে 4 জন খেলোয়াড় 2টি দলে ভাগ হয়ে বসেন। আপনি আর আপনার সঙ্গী বা পার্টনার মুখোমুখি বসবেন, ধরুন উত্তর দক্ষিণ জুটি, আর আপনাদের প্রতিপক্ষ হবে পূর্ব পশ্চিম জুটি। মনে রাখবেন, ব্রিজে আপনার সঙ্গী কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি। তো হাতে 13টা তাস তো পেলেন, এখন প্রথম কাজটা কি? কিভাবে বুঝবেন আপনার হাতটা ভালো না মোটামুটি? এখানেই আসে হাতের মূল্যায়ন বা হ্যান্ড ভ্যালুয়েশনের ধারণা। চলুন দেখি এটা কিভাবে করতে হয়। হাতের শক্তি মাপার একটা খুব সহজ আর জনপ্রিয় পদ্ধতি আছে, যেটাকে বলে হাই কার্ড পয়েন্টস। নিয়মটা একদম সোজা। টেক্কা বা এসের জন্য 4 পয়েন্ট, সাহেব বা কিংয়ের জন্য 3, বিবি বা কুইন 2, আর গোলাম বা জ্যাকের জন্য 1 পয়েন্ট। এই পয়েন্টগুলো যোগ করলেই আপনি আপনার হাতের প্রাথমিক শক্তিটা বুঝে যাবেন। একটা সহজ নিয়ম মাথায় রাখতে পারেন। যদি আপনার হাতে মোট পয়েন্ট 12 বা তার বেশি হয়, তার মানে আপনার হাতটা বেশ শক্তিশালী। তখন কিন্তু আপনি নিলাম বা বিডিং শুরু করার কথা ভাবতে পারেন। কিন্তু শুধু বড় তাস থাকলেই হবে না। আপনার হাতে কোনো রঙের তাস কেমন আছে সেটাও খুব জরুরি। যেমন ধরুন, কোনো একটা রঙের তাস যদি আপনার হাতে একেবারেই না থাকে, মানে ভয়েড থাকে, তাহলে আপনি সহজেই সেই রঙের খেলায় ট্রাম্প করে পিঠ জিতে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনি অতিরিক্ত পয়েন্ট পাবেন, যা আপনার হাতের শক্তি আরও বাড়িয়ে দেয়। এবার আসা যাক খেলার সবচেয়ে আকর্ষণীয় আর কৌশলপূর্ণ অংশে, বিডিং। এটা আসলে আপনার সঙ্গীর সাথে একটা সাংকেতিক কথোপকথন, মানে আপনারা সরাসরি কথা না বলে বিডের মাধ্যমে একে অপরকে জানিয়ে দেন আপনাদের হাতে কি কি তাস আছে। এটা অনেকটা গোয়েন্দাদের মতো কোড ল্যাঙ্গুয়েজে কথা বলার মতো, তাই না? এই সাংকেতিক কথোপকথনের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম বা ব্যাকরণ আছে। যেমনটা দেখছেন, চিরিতন হল সর্বনিম্ন র্যাঙ্কের স্যুট, তারপর আসে রুইতন, হরতন এবং ইস্কাপন, আর সবার উপরে হল নো ট্রাম্প। আপনি যখন বিড করবেন, আপনাকে সবসময় আগের বিডের চেয়ে উঁচু র্যাঙ্কে কিছু একটা বলতে হবে। আচ্ছা, এই নিলাম পর্বটা কখন শেষ হয়? যখন পরপর 3 জন খেলোয়াড় পাস বলে দেন, তখন শেষ যে বিডটা করা হয়েছিল সেটাই হয়ে যায় ফাইনাল কন্ট্রাক্ট বা চূড়ান্ত চুক্তি। আর এই চুক্তি ঠিক করে দেয় খেলার লক্ষ্য, কোনটা হবে ট্রাম্প স্যুট, আর আপনাদের জিততে হবে কতগুলো পিঠ। খেলোয়াড়রা যাতে একে অপরের এই সাংকেতিক ভাষা ঠিকঠাক বুঝতে পারে, সেজন্য তারা নির্দিষ্ট কিছু নিয়ম বা সিস্টেম ব্যবহার করে। যেমন স্ট্যান্ডার্ড আমেরিকান ইয়েলো কার্ড, বা সংক্ষেপে SAYC। পার্টনাররা খেলার আগেই ঠিক করে নেয় কোন বিডের কি মানে হবে, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। বেশ, চুক্তি তো ঠিক হয়ে গেল। এবার সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার পালা। চলুন দেখি আসল খেলাটা কিভাবে এগোয়। নিলাম জেতার পর বিজয়ী জুটির দুজনের ভূমিকা কিন্তু পাল্টে যায়। যিনি প্রথম চূড়ান্ত স্যুটটি ডেকেছিলেন তিনি হন ডিক্লেয়ারার, আর তার সঙ্গী হন ডামি। ডিক্লেয়ারার একাই দুজনের হাত খেলেন, আর সবচেয়ে মজার ব্যাপার হল ডামির সব তাস টেবিলে সবার দেখার জন্য খোলা রাখতে হয়। এটা খেলাটাকে আরও কৌশলপূর্ণ করে তোলে। দেখুন, একটা পিঠ বা ট্রিক জেতার নিয়মগুলো কিন্তু খুবই সহজ। যে রঙের তাস দিয়ে চাল শুরু হয়েছে, আপনাকে সেই রঙেরই তাস খেলতে হবে, আর সেই রঙের সবচেয়ে বড় তাসটাই ওই পিঠটা জিতে নেবে। একদম সোজাসাপটা ব্যাপার। এখন চলুন মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে সেই দুজন খেলোয়াড় যাদের একমাত্র কাজ হল ডিক্লেয়ারকে তার চুক্তি পূরণ করতে না দেওয়া। এরাই হলেন ডিফেন্ডার।
একটা কথা মনে রাখা খুব জরুরি, ব্রিজ খেলায় আপনি প্রায় অর্ধেক সময় কিন্তু ডিফেন্সে থাকবেন, আর এটা কোনোভাবেই একটা নিষ্ক্রিয় ভূমিকা নয়। ডিফেন্ডার হিসেবেও জেতার জন্য নিখুঁত পরিকল্পনা আর দারুণ সব সক্রিয় কৌশল দরকার। ডিফেন্ডারদের মূল কাজ হল ডিক্লেয়ারের পরিকল্পনাকে বানচাল করে দেওয়া। তারা নিজেদের মধ্যে ইশারায় যোগাযোগ করে, সঠিক সময়ে বড় তাস খেলে প্রতিপক্ষকে আটকায় এবং একটা দল হিসেবে কাজ করে চুক্তিটা ভাঙার চেষ্টা করে। তাহলে আমরা কি দেখলাম? ব্রিজ শুধু একটা তাসের খেলা নয়, এটা একটা মাইন্ড স্পোর্ট, যা পুরোপুরি যুক্তি, যোগাযোগ এবং আপনার সঙ্গীর সাথে বোঝাপড়ার উপর নির্ভর করে। সবশেষে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যাই, এমন একটি বুদ্ধিদীপ্ত খেলার জন্য আপনার সবচেয়ে নির্ভরযোগ্য পার্টনার হিসেবে আপনি কাকে বেছে নেবেন?